প্রিয় ৪৭তম বিসিএস এর চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আপনাদের সামনে দুটি সুখবর। এক নম্বরে হচ্ছে বয়সসীমা ৩০ থেকে ৩২-এ উন্নীত করা হয়েছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ৯৩% মেধায় এবার নিয়োগ দেওয়া হবে। তো এই সুযোগ আগে কোনো সময় আমরা পাইনি, তাই আমাদের এই সুযোগকে, সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত বিসিএস এর যে স্বপ্নে আহরণ করার জন্য, আমাদের সেই স্বপ্নের বিসিএসটি ধরার জন্য। তো চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছানোর পরেও আমরা দেখা যায় যে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নকে আর ছুঁতে পারি না, আমাদের কিছু ভুলের কারণে। সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আছে আমাদের প্রিয় ওসমান স্যার, 36 বিসিএস নন ক্যাডার, আর সাথে আছে আমি রিয়াজুল ইসলাম। তা আমাদের পাঠঘর থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। ওসমান স্যার। ধন্যবাদ লিটু ভাই, ভালো আছেন আশা করি সবাই, এবং একই সাথে যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আমি শুরুতেই আপনাদেরকে একটি চিত্র দেখাবো। তো মোটামুটি আমরা সবাই এই চিত্রের সাথে পরিচিত, যদি এই ব্যক্তিটাকে আমরা নাও চিনতে পারি, কিন্তু তার হাতে একটা বিশেষ জিনিস আছে, বৈদ্যুতিক ভাল্ব, মনে হয় চিনতে পারছেন। তো এই ব্যক্তি এই ভাল্ব তৈরির জন্য 10,000 বার চেষ্টা করেছিলেন, সফল হয়েছিলেন। কিন্তু তিনি আরেকটা প্রজেক্টে প্রায় 10 বছরের মতো চেষ্টা করেছিলেন, এবং যে তথ্যগুলো পাওয়া যায় প্রায় 50,000-এর বেশিবার তিনি চেষ্টা করেছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন। এই ব্যক্তি অন্যকে হলে আশা ছেড়ে দিত, এবং তিনিও সেই কাজটাই করেছেন। ওই প্রজেক্টটাকে তিনি শেষ পর্যন্ত একটা ব্যর্থ প্রজেক্ট হিসেবে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু এই ব্যক্তির উনি জীবিত অবস্থাতেই আমেরিকার সবচেয়ে বড় ধনীর একজন হয়ে গিয়েছিলেন, এবং তার বেশিরভাগ সম্পদ এসেছিল এই ব্যক্তির ওই ব্যর্থ প্রজেক্ট থেকে। আমি নামটা বলে দিই, আপনারা হয়তো বা চিনতে পারছেন, টমাস আলভা এডিসন, এবং তার সেই ব্যর্থ প্রজেক্টটা ছিল বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারি তৈরি। এটা বলার উদ্দেশ্য হলো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, কেউ হয়তো বা ইতিমধ্যে বিসিএস এ পরীক্ষায় বসে 2-1 বার অকৃতকার্য হয়েছেন, মনোবল ভেঙে গিয়েছে আপনারা ভাবতেছেন আপনাদেরকে দিয়ে হবে না। জাস্ট চিন্তা করুন একবার, 10,000 বার এবং 50,000 বার প্রচেষ্টা, এবং যেটাকে আপনার ব্যর্থতা আমরা ধরে নিচ্ছি আপাত দৃষ্টিতে, সেই ব্যর্থতা দিয়েই আপনি সাফল্যের স্বর্গে বা সাফল্যের শিখরে আপনি আরোহণ করতে পারবেন। তো যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, লিটু স্যার আপনি যেটা নিয়ে শুরুতেই আপনি বলছিলেন যে আমাদের ক্যাডার চয়েস। তো আমরা একটু এই ফাঁকে একটু আলোচনা করব আপনাদের সাথে, এবং যারা আমাদের সাথে আছেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারাই আমাদের এই আলোচনাটুকু একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন, কারণ আমাদের এই আলোচনাটুকু গতানুগতিক যে অন্য যে আলোচনা আছে সেই আলোচনা থেকে একটু ভিন্ন। আমরা একটু আমাদের মতো করে এবং আপনাদেরকে যথাসম্ভব খুব সহজভাবে তথ্য দিয়ে আমরা এই আলোচনাটুকু আপনাদের সাথে করার চেষ্টা করব। তাহলে এটি স্যার, যেটা হচ্ছে যে আমাদের একটু শুরু থেকে আসি আমরা, এবং আমরা তো জানি যে মোটামুটি আমাদের 3 ধরনের বিসিএস পরীক্ষার্থী আছেন যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন, তার মানে তারা অভিজ্ঞ, এই বিষয়গুলো হয়তো বা তারা পুরোপুরি জানেন। আর আরেক ধরনের আছেন তারা হয়তো বা এবার প্রথম পরীক্ষায় বসবেন, অভিজ্ঞতা তেমন নেই, এবং আরেক ধরনের আছেন যারা হয়তো বা সামনের 1-2 বছর পর পরীক্ষায় বসবেন। তো মোটামুটি আমাদের আলোচনাটা সবার জন্যই। তো বিসিএস কি, এটা আমরা সবাই জানি, পৃথিবীর প্রত্যেকটা দেশেই একটা সিভিল সার্ভিস থাকে, এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের চাকরিগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিভিল সার্ভিস আর একটা হচ্ছে মিলিটারি সার্ভিস। তো আমাদের এটা হচ্ছে সিভিল সার্ভিস, এবং এটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। তো এই সিভিল সার্ভিসটাই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, এবং বাংলাদেশে যারা রাষ্ট্রকে পরিচালনা করেন বা রাষ্ট্রের নীতি নির্ধারক হিসেবে বা সামগ্রিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থানে থেকে যারা রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করেন, তাদেরকেই বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তো বিসিএস পরীক্ষাতে আমাদের ক্যাডার বলতে আমরা যেটা শুনি, ক্যাডার হচ্ছে এক ধরনের দক্ষ ব্যক্তি। তো এটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। তো আমাদের ক্যাডার হচ্ছে মোট 26টা ক্যাডার। এটা কিন্তু একটা পরীক্ষা আসছিল আমাদের 36তম বিসিএস। আমার এই মুহূর্তে খেয়াল নেই, তো তখন তো ক্যাডার ছিল আপনার 29টি ক্যাডার ছিল, সেখান থেকে সর্বশেষ আপনার অর্থনীতি ক্যাডারটা বাদ দিয়ে দেওয়া হলো, মানে ওইটাকে মার্জ করে নেওয়া হলো। তো 26টি ক্যাডারের মধ্যে ক্যাডার পোস্ট হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে আপনার সাধারণ ক্যাডার। সাধারণ ক্যাডারটা কি? সাধারণ ক্যাডারটা হচ্ছে যারা যে কোনো বিষয়ে ব্যক্তিরা যখন এই ক্যাডারগুলোতে আবেদন করতে পারেন, তার ওই ক্যাডারগুলোকে খুব সহজ ভাষায় বলা হয় সাধারণ ক্যাডার। তার সবার জন্য উন্মুক্ত। টেকনিক্যাল ক্যাডারটা কি? টেকনিক্যাল ক্যাডার হচ্ছে, বা টেকনিক্যাল ক্যাডার একটা নাম হচ্ছে
আপনার পেশাগত ক্যাডার, বা এটাকে বলা হয় কারিগরি ক্যাডার, বা অনেক সময় প্রফেশনাল ক্যাডারও বলা হয়, যাই বলি না কেন। তো এই কারিগরি ক্যাডার বা এটা হচ্ছে যে যারা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ, অর্থাৎ তাদের বিষয়ভিত্তিক দক্ষতার উপরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তো আমরা এরপরে আসি যে মোটামুটি এখন আমরা একটু খুব সংক্ষেপে একটু ধারণা নিয়ে নেই, সেটা হচ্ছে যে বাংলাদেশের সিভিল সার্ভিসে 2024 সালের সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুসারে এখানে ক্যাডার হচ্ছে 14টা ক্যাডার, সাধারণ ক্যাডার হচ্ছে 14টা ক্যাডার। তো আমরা এগুলো একটু আপনি একটু পজ করে দেখে নেবেন, বা অথবা আমাদের সার্কুলার হয়েছে মনে হয় 13টি জেনারেল ক্যাডার। চমৎকার একটি তথ্য দিয়েছেন লেটু স্যার, যে আমাদের এখানে 14 নম্বরে আমাদের যে বাণিজ্য ক্যাডারটা ছিল, এটাতে আমাদের এই সার্কুলারটা যদি আমরা একটু দেখাই, আপনারা একটু পজ করে দেখে নেবেন, বা ইতিমধ্যে আপনাদের কাছে এইটার তথ্যগুলো আছে যেহেতু সার্কুলার আপনারা দেখেছেন। তবে আমরা একই ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমার পাঠঘর নামে আমাদের একটি গ্রুপ আছে বা আমাদের একটি পেজ আছে। আপনারা যারা আরো বেশি ইনফরমেশন, অর্থাৎ এই টোটাল ফাইলটা তো পুরোটুকু আমাদের এখানে লেটু স্যার বলে দেওয়া সম্ভব না, সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে আপলোড দিয়ে রাখবো, এবং আরো অনেক ইনফরমেশন ওগুলো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। আমার পাঠঘর এবং আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে আমাদের গ্রুপে জয়েন করে নেবেন। তো এখন এটা নিয়ে আমি আর বিস্তারিত বলবো না। আমাদের সহকারী কমিশনার, এখানে আমাদের শূন্য পদের সংখ্যা হচ্ছে 200, সহকারী বিসিএস পররাষ্ট্র সহকারী সচিবের শূন্য পদের সংখ্যা হচ্ছে 15, এবং আমরা যেটা বলেছিলাম যে মোট ক্যাডার হচ্ছে আমাদের এবার বাণিজ্য ক্যাডারে কোনো পদ উল্লেখ করা হয়নি, বা বাণিজ্য ক্যাডারে কোনো নিয়োগ দেওয়া হবে না। তো এই কারণে বাণিজ্য ক্যাডারটা এখানে উল্লেখ করা হয়নি। তো আমাদের প্রফেশনাল জেনারেল ক্যাডার আমাদের টোটাল পদ সংখ্যা হচ্ছে 627। এরপর একটু চলে আসি আমরা বিসিএস পেশাগত ক্যাডার। পেশাগত ক্যাডার মানে হচ্ছে বাণিজ্য ক্যাডারে আপনি যে কোনো সাবজেক্টে থেকে অনার্স, মানে ন্যূনতম যোগ্যতা আছে অনার্স, এবং যদি 3 বছর মেয়াদী কোর্স থাকে তাহলে মাস্টার্স সহ আপনি আবেদন করতে পারবেন। আর এইখানে আপনি এই ক্যাডারগুলো হচ্ছে প্রফেশনাল ক্যাডার, অর্থাৎ আপনি কৃষি, যেহেতু বিসিএস কৃষি, এখানে কৃষি বিষয়ে আপনার ডিগ্রিটা থাকতে হবে, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন। এখানে আরেকটা কোশ্চেন আসে যে আমি এপিআর আমি দিতে পারবো কিনা। লিটু স্যার, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা মনে করিয়ে দেওয়ার জন্য। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। তো এখন 44তম বিসিএস এ 47তম বিসিএস এ পদ সংখ্যাটা হচ্ছে, এটা আপনাদের মূল সার্কুলারে জেনারেল ক্যাডার দেওয়া হয়েছিল ক ক্রমিকে, আর এইখানে খ ক্রমিক থেকে আপনার টেকনিক্যাল ক্যাডারগুলো শুরু হয়েছে। তো খ ক্রমিকে এখানে বিসিএস, বন, কৃষি, মৎস্য ইত্যাদি আরো কিছু ক্যাডার, আরো অনেকগুলো ক্যাডার আছে। শূন্য পদের সংখ্যা হলো 1883। আর ঘ ক্রমিকে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি কলেজ সমূহের জন্য হলো 929। ঘ ক্রমিকে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য পদ হলো 9টি। উমো বা উয়ে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি আলিয়া মাদ্রাসার জন্য পদ হচ্ছে 27টি। আর চ ক্রমিকে বিসিএস কারিগরি শিক্ষার জন্য পদ হলো 12টি। এখন লেটু স্যার, আপনার কাছে আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হলো যে আমাদের শিক্ষার্থীরা ক্যাডার চয়েস করতে গিয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা টেকনিক্যাল ক্যাডার বুঝিয়ে দিলাম, আর একটা হচ্ছে জেনারেল ক্যাডার, সেটাও আমরা বললাম, কিন্তু এর মাঝখানে আরেকটা ক্যাডার আছে সেটা হচ্ছে বোথ ক্যাডার। আচ্ছা, এই বিষয়ে যদি আপনি আমাদের সংক্ষেপে একটু বলতেন। আমি মনে করি বোথ ক্যাডার তো কোনো একটা ক্যাডার না। যখন আমরা যখন আমরা ফর্ম পূরণ করি, আবেদন করি, যখন আবেদন করার সময় যখন আমরা টেকনিক্যাল ক্যাডার এবং জেনারেল ক্যাডার যখন একসাথে দেই, তখন আমরা লিখি বোথ ক্যাডার। অর্থাৎ এইটা তৃতীয় কোনো ক্যাডার না, মূলত ক্যাডার হলো দু ধরনের, একটা হচ্ছে জেনারেল ক্যাডার, একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। এবং আবেদন করার সময় যদি সুযোগ থাকে, যখন একই ব্যক্তি দুই টেকনিক্যাল ক্যাডার এবং জেনারেল ক্যাডার একই সাথে আবেদন করে, তখন সেটাকে বলা হয় বোথ ক্যাডার বলা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা ক্যাডার নির্বাচনের সময় অনেক সময় আমরা ভুল করি। অনেকে আমাদের অনেক টিপস দেয় যে ক্যাডার চয়েস না করতে পারলে আপনি আর ক্যাডার হতে পারবেন না, অমুক হতে পারবেন না। তাই সেই বিষয়ে একটু আজকে যদি আমাদের যে যারা আমাদের শিক্ষার্থী আছে তাদেরকে যদি একটু বুঝিয়ে দিই। ধন্যবাদ লিটু স্যার। আমরা বিষয়টা অবশ্যই এটা নিয়ে আলোচনা করবো, আমরা এটা নিয়ে আলোচনা করার জন্য আজকে দাঁড়িয়েছি। তো আমরা একটু চলে আসি সাধারণ ক্যাডারের মার্কিং। এই বিষয়টা যারা ইতিমধ্যে কয়েকবার পরীক্ষা দিয়ে ফেলছেন, এটা তাদের জন্য না, এটা হলো যারা আগামী দিনে বা এই প্রথমবার যারা পরীক্ষা দেবেন তাদের জন্য। তো আপনার জেনারেল ক্যাডার হোক, টেকনিক্যাল ক্যাডার হোক বা বোথ ক্যাডার হোক, ওনাদের সবারই কিন্তু লিখিত পরীক্ষা হবে 900 মার্কে, এবং আপনার ভাইভা পরীক্ষা হবে 200 মার্কে। এবং আপনারা এটা মনে হয় বোধ করি সবাই জানেন যে প্রিলির যে মার্কসটা আছে, এই মার্কসটা শুধুমাত্র বাছাই মার্কস, অর্থাৎ এই মার্কসটা যোগ হবে না, এটা শুধু বাছাইয়ের মার্কস। মূলত ক্যাডার মেধা তালিকা তৈরি করা হবে
রিটেন এবং ভাইবার মার্কস মার্কস দিয়ে। তো আসুন বাংলায় এখানে হচ্ছে আপনার 200 মার্ক, এটা আমরা জেনারেল ক্যাডার দেখাচ্ছি। ইংরেজিতে 200 মার্ক, বাংলাদেশ বিষয়াবলীতে 200 মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলীতে 100 মার্ক, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতাতে 100 মার্ক, সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তিতে 100 মার্ক, মৌখিক পরীক্ষায় 200 মার্ক। এটা সবার জন্য। তাহলে এখানে হলো আপনার 900 আর এই 200 1100। এখন যারা প্রফেশনাল বা টেকনিক্যাল, হ্যাঁ শুধুমাত্র প্রফেশনাল, যারা শুধুমাত্র এটা তো জেনারেলের জন্য, সাধারণ যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দেবে তাদের জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখব। তাদের জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে ওই 900 মার্কেরই হবে। শুধুমাত্র এইখানে আপনারা দেখেন বাংলায় এইখানে ছিল 200 মার্ক, এইখানে বাংলা হয়ে যাবে 100 মার্ক। আর এইখানে সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তিতে যে 100 মার্ক ছিল টেকনিক্যাল ক্যাডার, ওই সাধারণ 100 মার্ক থাকবে না। বিজ্ঞানের 100 মার্ক থাকবে। এর বদলে কি হবে, তার সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ তিনি যেই বিষয়ের সেই বিষয়ে 200 মার্ক হবে, বিষয়ভিত্তিক 200 মার্ক। তাহলে মোটামুটি ওই জায়গায় তো মার্কস 900, এইখানেও লিখিত পরীক্ষায় মার্কস 900 মার্কসই থাকলো। এখন এই 200 মার্কসটা কি, যেমন ধরেন ডাক্তাররা যখন নিয়োগপ্রাপ্ত হবেন টেকনিক্যাল ক্যাডারের সহকারী সার্জন হিসেবে যখন তারা নিয়োগপ্রাপ্ত হবেন তখন তাদের এই সংশ্লিষ্ট বিষয়ের উপরে 200 মার্কের পরীক্ষা দিতে হবে। এবং বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে কেউ যদি ইকোনমিক্সে যদি নিয়োগপ্রাপ্ত হতে চান বা ইকোনমিক্স যদি তার পছন্দ থাকে তাহলে তার সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ ইকোনমিক্সে তার 200 মার্কের পরীক্ষা দিতে হবে। এখন আসে এখানে বোথ ক্যাডার নিয়ে আমরা যেটা নিয়ে শুরুতে কথা বলতেছিলাম, তারাও কত মার্কসের পরীক্ষা দেবে, এটা একটা বিষয়। তারা কত মার্কসের, আর এইটা নিয়ে কিন্তু আমরা জটিলতায় ভুগি। খুব সহজভাবে আমি বলে দিচ্ছি ভাই, যারা বোর্ড ক্যাডার পরীক্ষা দেবেন তারা পরীক্ষা দেবেন মূলত 1100 মার্কের। 1100 মার্কের। তো অর্থাৎ তারা এই যে সাধারণ ক্যাডারের যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটাও তারা দিবেন, এর সাথে তারা এই বিষয়ভিত্তিক 200 মার্কের পরীক্ষা দেবেন। কিন্তু যখন ক্যাডার তালিকা যখন প্রস্তুত করা হবে, জেনারেল ক্যাডারের যদি তার মেধা তালিকা অর্থাৎ জেনারেল ক্যাডারে যখন তার মেধা তালিকা হিসেব করা হবে তখন তার এইখানে বাংলার মার্কসটা ধরা হবে 100, আর এখানে সাধারণ বিজ্ঞানের মার্কসটাকে বাদ দিয়ে তা এই 200 মার্ক এখানে যোগ করে নেওয়া হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আবার যখন টেকনিক্যাল ক্যাডারের জন্য যখন আপনার মেধা তালিকা, এটা তো আমরা টেকনিক্যাল ক্যাডারের জন্য বললাম, এই যে মেধা তালিকাটা টেকনিক্যাল ক্যাডারে, জেনারেল ক্যাডারে অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই থাকবে। তাহলে আমি মনে করি যে বিষয়টা আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আসি আমরা যেইখানে ছিলাম আমরা আবার একটু সেইখানে ফিরে আসি, অর্থাৎ আমাদের ক্যাডার পছন্দ ক্রম, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যেভাবে আমরা ক্যাডার সাজাবো। এটা স্যার অনেকের ভিতরেই মানে বিষয়টাকে আমরা খুব সহজ বিষয়টাকে আমরা জটিল করে ফেলছি। আসলে এখানে কোনো জটিল কিছু নেই। আমাদের যে 14টা টোটাল 26টা ক্যাডার আছে, অর্থাৎ আপনি জেনারেল ক্যাডারে এবার তো 13টা আছে, এই 13টা প্লাস আপনি টেকনিক্যাল ক্যাডারে সাধারণত একটা বা দুইটা সাবজেক্ট আবেদন করতে পারে। তো টোটাল 14টা হলো। এই 14টায় আপনি যেভাবে সাজান এইটার জন্য আপনার জেল হবে না, জরিমানা হবে না, আপনার কাউকে আপনার জবাবদিহিতা করতে হবে না। কিন্তু প্রবলেমটা কি, আমরা একটু যদি প্রবলেমটা দেখানোর চেষ্টা করি। ধরেন আমরা একজনের ক্যাডার চয়েস আছে, তার ফার্স্ট চয়েস হলো তার টেকনিক্যাল ক্যাডার, ধরেন তার ফার্স্ট চয়েস হলো বিসিএস সাধারণ শিক্ষা, তার সেকেন্ড চয়েস হলো বিসিএস প্রশাসন। এখন এখানে প্রবলেমটা কি, প্রবলেমটা হলো এই ব্যক্তি শিক্ষা তিনি ধরেন আমরা দুইজন ব্যক্তি নেই, এই হচ্ছে এক ব্যক্তি, এই হচ্ছে দুই ব্যক্তি। আচ্ছা, এই আমরা প্রথম ব্যক্তির চয়েস হলো এইটা, আর দ্বিতীয় ব্যক্তির চয়েসটা হলো শিক্ষা। সে প্রথমে রাখলো প্রশাসন, দ্বিতীয়তে রাখলো সে শিক্ষা। তার প্রবলেমটা কি হবে, ক্যাডার চয়েসের বিষয়টা কি? ক্যাডার চয়েসের বিষয়টা হচ্ছে ধরেন এই যে প্রথম ব্যক্তি সে হলেন 10তম, আর এই ব্যক্তি হলো ধরেন 100তম। আমরা একটু বোঝার চেষ্টা করেন, আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখেন উনি 10ম হলো, তার ওনার ফার্স্ট চয়েস কি? শিক্ষা। উনি কিন্তু শিক্ষা পাবেন। কিন্তু এই ব্যক্তি 100তম, প্রশাসনের লোক নেবে ধরেন 200 জন, 200টা পদ খালি আছে, তাহলে এই ব্যক্তি পাবেন কি? ইনি পেয়ে যাবেন প্রশাসন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে আসলে বিসিএস এ পদগুলো পূরণ করা হয় আপনার মেধা তালিকার ভিত্তিতে এবং আপনার চয়েসের ভিত্তিতে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এরকমের কোনো এক্সাম্পল আছে কিনা বা উদাহরণ আছে কিনা যে আমি আগে দিলাম শিক্ষা, তারপর দিলাম প্রশাসন, যে আমি
প্রথম হওয়ার পরও আমার প্রশাসন ক্যাডার দিয়েছে, এরকমের কোনো পিএইচসি এরকমের উদাহরণ খুব কম আছে, অন্তত আমার জানা নেই। এরকমের উদাহরণ, কারণ আপনি যেটা চাচ্ছেন শুরুতে আপনাকে তো সেটাই আপনি তো বলেই দিয়েছেন এটা আমাকে আগে দিতে হবে। হ্যাঁ, এটা আপনি বলেই দিয়েছেন যে এটা আমি আগে চাই, অগ্রাধিকার আমি দিছি আগে, এটা আমি দিছি আগে, তো তাকে এইটাই দেওয়া, এটাই দে। এবং এই সাথে আমরা এই বিষয়টা নিয়ে পরের একটা ভিডিওতে আলোচনা করব। একই বিসিএস আপনাকে দুবার সুপারিশ করা হবে না। যদি এটা অনেক সময় হয় যে আইনগত কারণে বা অন্যান্য কারণে বাতিল করে আবার সুপারিশ করে, সেটা ভিন্ন বিষয়। অর্থাৎ একই সাথে আপনাকে অপশন এটা দেবে না যে আমরা আপনাদেরকে প্রথমে দুইটাতে সুপারিশ করলাম, শিক্ষায় সুপারিশ করলাম, আবার তোমার মেধা ভালো, তোমার প্রশাসনে আবার তোমার প্রশাসনে সুপারিশ করে দিলাম, এরকমটা হবে না। তাহলে আমি মনে করি যে এইখানে যে বিষয়টা সেটা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে আপনার মেধাক্রম যদি উপরের দিকে থাকে তাহলে আপনি আপনার চয়েসের প্রথম দিকের গুলো প্রাপ্যতার সম্ভাবনাটা বেশি হবে। এভাবে যত নিচের দিকে নামবেন, আপনার মেধা তালিকা যদি পেছন দিকে থাকে তাহলে ওইটা আস্তে আস্তে নিচের দিকে যাবে। এবং বিসিএস এর সবচেয়ে বেশি ডিমান্ডেড যে ক্যাডার, আপনি যদি সেই ক্যাডার শুরুর দিকে আপনি চয়েস না দেন বা প্রথম দিকে যদি আপনি চয়েস না দেন, আপনি মেধা তালিকার উপরের দিকে থাকা সত্ত্বেও আপনি ওই ক্যাডারটা পাচ্ছেন না। বিষয়টা হলো এইটাই ভাই, আর কিচ্ছু না। এর বাইরে যে যাই কিছু বলুক, কেউ বুঝে বলুক বা না বুঝে বলুক, হয়তো এইভাবে কেউ বলে নেই বা এইভাবে আপনারাও মানে কখনো বুঝতে পারেনি যে সেখানে সমস্যাটা কি। তো আসুন আমরা ক্যাডার চয়েসটা কিভাবে দেব সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। তো সেই বিষয় নিয়ে কথা বললে একটু আমরা এই ফাঁকে দেখে নেই যে স্যার মোটামুটি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ডিমান্ডেড ক্যাডার বা যে ক্যাডারগুলো পাওয়ার জন্য সবচেয়ে বেশি মার্কসের যে ক্যাডারগুলোতে দরকার পড়ে, সেই ক্যাডারগুলোর একদম এক নম্বরেই থাকবে পররাষ্ট্র ক্যাডার। এবং আমরা আরেকটা ভিডিওতে বিভিন্ন ক্যাডারের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ক্যাডারের জন্য আপনার কি ধরনের প্রস্তুতি দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি স্যার, আপনারা যেহেতু যারা বিসিএস প্রিপারেশন নেবেন, আপনারা জানেন আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে সকল সময়ে জনগণের সেবা করিবা। এইটাই রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল কর্তব্য। কোনো ক্যাডারই ছোট না, কোনো ক্যাডারই বড় না, কিন্তু যেটা হয় আমাদের চাকরির বাজারে একটু ডিমান্ডের জন্য, যেমন একটা সময় বাংলাদেশে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের খুব ডিমান্ড ছিল, এরপরে ওইটা গিয়ে আসলো বিবিএ এমবিএর খুব ডিমান্ড ছিল, জাস্ট এইরকমই। সবগুলো কর্মই সমান এবং সবগুলো কর্মতেই আপনাকে সবগুলো ক্যাডারে রাষ্ট্রের জন্য আপনাকে সেবা করতে হবে, জনগণের সেবা করতে হবে। তারপরেও একটু কম বেশি আসপেক্ট বা প্রেক্ষাপটে একটু থাকে। তাহলে স্যার আমরা যেখানে ছিলাম পররাষ্ট্র ক্যাডার, এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডেড ক্যাডার। এবং এই ফাঁকে আমি একটু বলে রাখি, এটা যদি আমরা একটু পরে বলবো, যে পররাষ্ট্র ক্যাডারে সাধারণত সবচেয়ে মেধাবীরাই যায়। তবে এইখানে আমার একটু দ্বিমত আছে, আসলে মেধাবী কথাটা আমি ব্যবহার করতে চাই না। আসলে যিনি সবচেয়ে ভালো চেষ্টা করেছেন, যিনি সবচেয়ে বেশি চেষ্টা করেছেন, তার জন্য এই পদটা। তো তারপরে এগুলো সবগুলোই সমান। দেখা যায় যে প্রশাসন, পুলিশ অল্টারনেটে আসে, তারপরে কাস্টম, ট্যাক্স, অডিট অল্টারনেটে আসে, তারপরে আনসার, তারপরে খাদ্য, রেলওয়ে, তারপরে তথ্য, বেতার অনুষ্ঠান, তারপরে বাণিজ্য, সমবায় ইত্যাদি। এটা কোনোটাই ছোট না, কোনোটাই বড় না। আপনি যদি এগুলো ওলট পালট যদি করেন, এটার জন্য আপনার জেল হবে না, জরিমানা হবে না। শুধুমাত্র এইটা হতে পারে যে আপনার চাহিদা আপনি যেটা চাইছেন সেটা ভুলক্রমে দেওয়ার কারণে আপনার মেধা তালিকা অবস্থান থাকা সত্ত্বেও আপনি ওই ক্যাডারটা পেলেন না। এটাই ইচ্ছাকৃত ভুল হোক, অনিচ্ছাকৃত ভুল হোক, কিংবা দোকানদারের ভুল হোক, হতে পারে এরকমের, আমরা দেখেছি এরকম। আমি এরকমও অভিজ্ঞতা আছে, সন্ধ্যার পরে যখন দোকানে বসতাম তখন দেখতাম যে দোকানদার ক্যাডার চয়েস দিচ্ছে যে ভাই এইটা চলে ভালো, এইটা দেয়, সবাই এইটা দেয়, আমার কাছে যারা করতে আসছে সবাই এইটা দেয়। তো যাই হোক, এইটা আপনাদের ব্যক্তিগত অভিরুচি। এবং এরপর চলে আসি যে আমরা আসলে ক্যাডার চয়েসটা কিভাবে করব। আমার একটাই কথা ভাই, যে এইটা আপনার ভালো লাগে, যেটার প্রতি আপনার প্যাশন আছে, সেটা আপনি শুরুতে দেন। তবে হ্যাঁ, আমরা একটু পরেই বলবো সেটা হচ্ছে যে পররাষ্ট্র ক্যাডারটা তো সবচেয়ে ডিমান্ডেড ক্যাডার। এখন দেখেন, আপনি সবচেয়ে দামি লোকটাকে যদি সবার নিচে বসিয়ে দেন, তাহলে বিষয়টা তো একটু অড লাগে। আবার কিন্তু যে অনেকে কিন্তু প্রশাসন ইসের ওই যে পররাষ্ট্র ক্যাডার দেয় না, যেন সাবজেক্ট রিলেটেড, যেমন আইআরআর ওরা বেশি দেয়, ওর জন্য কিন্তু পররাষ্ট্র ক্যাডার অনেকেই দেয় না। বিষয়টা এরকম না, এটা জেনারেল ক্যাডার। আপনার যদি যোগ্যতা থাকে আপনি এখানে পারবেন। জাস্ট আমরা একটু বলে দেবো, জেনারেল পররাষ্ট্র ক্যাডারের জন্য আপনার ইংলিশে খুব ভালো দক্ষ হতে হবে। পররাষ্ট্র ক্যাডারের জন্য আপনাকে ইংলিশের কথা খুব ভালোভাবে লিসেনিং এবং স্পিকিং এর দক্ষতা থাকতে হবে। সমসাময়িক বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, সাম্প্রতিক এই বিষয়গুলো সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে এবং সেটা ইংলিশেই থাকতে হবে। এরপরে আসি যে ক্যাডার চয়েস নিয়ে আমরা যে কথাটা বলতেছিলাম, আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি শুরুতে দেন, আর কোনো কথা নেই।
তবে হ্যাঁ, এরপরে কিছু কথা থাকে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো ক্যাডারের এই যে লিটু স্যার আপনি যে কথাটা বলছিলেন আমাদের শুরুতে, সেই কথাটা চলে আসছে, অন্যের ক্যাডার চয়েসের ভিত্তিতে আমরা ক্যাডার চয়েস দিই। দোস্ত তুমি এইটা দিছো, তো আমি এইভাবে দিই। মাঝে মধ্যে যিনি ফর্ম পূরণ করেন দোকানদারের, আমি ওনাকে ছোট করতেছি না, আমাকে গত সপ্তাহে এসআই পরীক্ষার আগে একজন আমাকে ফোন দিয়েছিলেন, একজন ভাই আমার, তিনি পাঠাওতে চাকরি করেন, যে তিনি সকাল 7টার সময় ডেলিভারি শুরু করেন, রাত 10টায় আসেন। তারপরে বলছেন যে স্যার আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে, যদি আমাকে কিছু পরামর্শ দিতে। আসলে কোনো কর্মই ছোট না, কোনো কর্মই ছোট না। তো সেই দোকানদার ভাই তারা পরামর্শ যদি দেন আপনাদেরকে, তাহলে আপনাদের স্বপ্ন তো মিস হয়ে যেতে পারে। তো সুতরাং এটা করা যাবে না। আর পদ বেশি পদ কম বিষয়টা, হ্যাঁ ঠিক আছে, পদ বেশি থাকলে একটু প্রাপ্যতার সম্ভাবনাটা বাড়ে, কিন্তু এইটার উপরে আপনি চয়েস লিস্ট দেবেন না। আপনি চেষ্টা করেন মেধা তালিকা সামনের দিকে থাকার জন্য, এর জন্য ভালোভাবে প্রিপারেশন নেন। যদি আপনার মেধা তালিকা ভালো থাকে, পদ কম থাকুক কম বেশি থাকুক, বিষয়টা এইটা না। মেধা তালিকায় যদি অবস্থানটা উপরের দিকে থাকে, আপনি যে ক্যাডারগুলো চয়েস দেবেন সেই ক্যাডারগুলো উপরের দিকে চলে আসবে। আবার অনেকেরই দেখা যায় যে সবাই তো ভাই সব ক্যাডার পছন্দ করে না। যেমন আমিও যখন বিসিএস এর জন্য পড়েছিলাম, তখন বোধ করি আমার পছন্দের ক্যাডার ছিল প্রশাসন বা পুলিশ। কিন্তু এখন আমার সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমি আবার দেওয়ার সুযোগ পাই, তাহলে আমি শিক্ষা ক্যাডারই দেবো। এটা অনেকেই, আমার বন্ধুরা অনেকেই তারা দিতে চায়নি। আবার কেউ বলছে যে না, আমি প্রশাসনে, একজন আমার খুব সম্ভবত একটা ফ্রেন্ড ছিল, সে একটাই চয়েস দিয়েছিল বিসিএস প্রশাসন, সে অন্য কিছু করবে না। পরবর্তীতে হ্যাঁ মেবি সে ক্যাডার হয়ে গিয়েছে। আবার অনেকে কিন্তু জেনারেল ক্যাডার দেয় না, টেকনিক্যাল ক্যাডার দেয়। এটা যার যার অভিরুচি। তো এই ভুলগুলো করা যাবে না, কারণ এই ভুলগুলো আপনাদের জন্য ব্লান্ডার হয়ে যাবে। এরপরে আসি আমরা ক্যাডার চয়েস নিয়ে, যখন আমরা যেহেতু কথা বলেছি, তো আমরা আরেকটু কথা বলি। আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, আপনি বোথ ক্যাডার যখন চয়েস দেবেন, তখন আপনি কিভাবে দেবেন। আমি আবারও বলে রাখি ভাই, এইখানে যে ক্যাডারগুলো আছে, প্রত্যেকটা ক্যাডারই সম্মানের, রাষ্ট্রের প্রথম শ্রেণীর কর্মকর্তা আপনারা, প্রত্যেকটা ক্যাডারই সম্মানের, প্রত্যেকটা ক্যাডারই সম্মানের। তো এইখানে কোনোটা আগে পরে দিলে এটা ছোট এইটা বড়, ঠিক এইটা না, কিন্তু আমাদের আসপেক্টের ভিত্তিতে হয়তো কোনোটার চাহিদা বেশি, বা কোনোটা মানুষ যারা শিক্ষার্থী বা যারা পরীক্ষার্থী আছেন তারা শুরুতে দেন, এরকমটা কিছু, এর বেশি কিছুই না। তো আপনি এভাবে দিতে পারেন। যদি আপনার খুব দক্ষতা ভালো থাকে, বা আপনার যদি খুব ইয়েটা ভালো থাকে, আত্মবিশ্বাস যদি ভালো থাকে, পররাষ্ট্র ক্যাডারটা আপনি শুরুতে দিতে পারেন। এরপরে আপনি আপনার মতো সাজাবেন, আমার মতো না। আমি জাস্ট বলে দিলাম, বা আমরা শুধু বলে দিলাম। এরপরে প্রশাসন পুলিশ দিতে পারেন, এরপরে বা পুলিশ বা প্রশাসন আপনি দিতে পারেন। এরপরে ট্যাক্স বা কাস্টম দিতে পারেন। এরপরে কাস্টম বা ট্যাক্স দিতে পারেন। এরপর অডিট বা আনসার দিতে পারেন। এরপরে আনসার বা অডিট দিতে পারেন। সমবায় তথ্য দিতে পারেন, ইত্যাদি দিয়ে আপনি আপনার মতো সাজিয়ে নেন। এটা তেমন গুরুত্বপূর্ণ না, তবে আপনি যেটা চান সেটা অবশ্যই শুরুতে দিতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, একটু স্যার আমরা যেটা বলছিলাম, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে পররাষ্ট্র ক্যাডার যেহেতু সবচেয়ে মর্যাদাবান ক্যাডার, এইটা যদি এইদিকে চলে আসে, তাহলে এটা একটু দেখতেও খারাপ লাগবে। তো সুতরাং এটাকে যদি না রাখেন আপনি, তাহলে এটাকে নিচের দিকে দেওয়ার দরকার নেই, এটাকে বাদই দিয়ে দেন। বাদ দিলেও আপনার কিছু হবে না। আর যদি রাখেন, আমি যে রাখবো, আপনার অধিকার আছে, আপনি রাখতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনাকে যখন বিসিএস ভাইভাতে যখন আপনাকে ডাকা হবে, তখন কিন্তু আপনাকে মোটামুটি আপনার চয়েসের উপর ভিত্তি করে দুই তিনটা থেকে আপনাকে মানে কোশ্চেন করা হবে, ওই 2-3টা থেকে আপনাকে কোশ্চেন করতে হবে। তো তার মানে কি, এটাকে সাজাতে হবে এমন ভাবে যে আপনি চয়েসগুলো দিলেন। এখন যদি ধরেন আপনি এইখানে প্রশাসন পুলিশ দিয়ে আরেকটা আপনি বেখেয়ালে দিয়ে ফেললেন, আপনি ধরেন খাদ্য দিয়ে ফেললেন, বা আপনি ডাক দিয়ে ফেললেন, এখন আপনাকে তো ওই ডাক থেকেও প্রশ্ন করতে পারে। তো সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আমরা আপনার একটু স্ক্রিনশট নিয়ে বা একটু পজ করে আপনারা একটু দেখে নেবেন। এরপরে এসে আমরা দ্বিতীয় আরেক রকম ভাবে আমরা সাজাতে পারি, যেটা হচ্ছে লিস্ট। এটা এই যে দেখেন, এখানে আমরা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, এটাকে বাদ দিয়ে সাজিয়ে নিয়েছি আমরা। প্রশাসন পুলিশ আছে, সাধারণ শিক্ষা টেকনিক্যাল ক্যাডার। এখন বিষয়টা কি, সাধারণ শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডার এইটা 2 নম্বরে কেন আসলো? এটা 2 নম্বরে আসলো, যেমন কারো ধরনের চিন্তা আছে, সে যদি প্রশাসন বা পুলিশ না পায়, তাহলে তার যেমন একজন ডাক্তার, তিনি চিন্তা করলেন যে আমি যদি প্রশাসন বা পুলিশ না পাই, আমি আমার প্রফেশনে চলে যাবো। সে তো আর এই তথ্য সমবায়, এটা তার ব্যক্তিগত অভিরুচি, সে আসবে কি আসবে না সেটা তার ব্যক্তিগত অভিরুচি, সে আসতে পারবেন। তো এই কারণে আপনাদের যাদের এরকম চয়েসটা যাদের থাকবে, যে আমরা যদি হয় প্রশাসন পাই বা পুলিশ যদি পাই, তাহলে আমরা এটাকে করব, আর তা না হলে আমি আমার টেকনিক্যাল ক্যাডার। তো সেক্ষেত্রে আপনি এটাকে 2 নম্বরে চান।
দিতে পারে। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি আমরা, যদি টেকনিক্যাল ক্যাডারে আপনি যদি এরকমটা চিন্তা করেন যে আমি প্রশাসনে বা পুলিশে যদি আমি না পাই বা আমার পছন্দের 2-3টা ক্যাডারে যদি না পাই, আমি টেকনিক্যাল ক্যাডারে যাব, তাহলে ঠিক যে কয়টা আছে ঠিক ওই কয়টার নিচে আপনি টেকনিক্যাল ক্যাডারটাকে রেখে দেবেন। এখন ধরেন সে বিশেষ প্রশাসন এবং পুলিশে চিন্তা করলো, তারপর চিন্তা করলো যে না আমি কাস্টম ট্যাক্স এগুলোর পরে আমি দেব, তো এগুলোর পরে দিলে আপনি ঠিক এই সাধারণ শিক্ষা ক্যাডারটাকে আপনি এইখানে ঢুকিয়ে দেবেন। যেহেতু এগুলো জেনারেল ক্যাডার, আপনি যখন সাধারণ শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডার যখন দিবেন, কারণ জেনারেল ক্যাডারের প্রতিযোগিতা খুব বেশি হয়, পদ সংখ্যা খুব কম, 672 খুব সম্ভবত 627, পদ সংখ্যা খুব কম। তো এই ক্ষেত্রে আপনি এই টেকনিক্যাল ক্যাডারটাকে যদি আপনি উপরের দিকে নিয়ে আসেন, তাহলে কিন্তু এটাকে প্রথম দিকে সুপারিশ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি থাকে। তো লিটু স্যার, আমরা মোটামুটি এইটা মানে যে একই কথা যে আপনার পছন্দ মতো আপনি দেন, আপনার পছন্দ মতো আপনি দেন, এটা নিয়ে সমস্যা নেই আমাদের। এরপরে আসে জেনারেল ক্যাডার চয়েস। আমরা ইতিমধ্যে আপনাদের আলোচনা থেকে আমরা বুঝাতে পারতেছি যে জেনারেল ক্যাডারে আপনার যদি স্পিকিং ইংলিশে যদি খুব ভালো থাকে এবং ওভারঅল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি এইভাবে সাজাতে পারেন। এইভাবে সাজাতে হবে এমন না। আমার কোনো এক বন্ধু এখন খুব সম্ভবত ট্যাক্সের উপপরিচালক, ওনাদেরকে বলা হয় ট্যাক্সের, আচ্ছা ঠিক এই মুহূর্তে আমার পদবিটার মনে নেই। ওনার কিন্তু ফার্স্ট চয়েস ছিল ট্যাক্স, ফার্স্ট চয়েস ছিল এবং উনি ফার্স্ট চয়েসই পেয়েছিলেন। ওনার এটা ওনার ইচ্ছা, এটা ভাইয়া বড় ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে অন্য ক্যাডার কেন আপনি চয়েস উনি বলছেন এটা আমার ভালো লাগে, আমি এটা করতে চাই। এইটা নিয়ে কোনো একদম বাধা ধরে এমন কোনো কিছু নেই যে আপনাকে ইয়ে করতে হবে। তবে একটু মনে রাখবেন, যারা, আমরা এটা নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব, যে যাদের শারীরিক যে যোগ্যতার কথা বলা হয়েছিল, এটা স্যার যদি ন্যূনতম সে শারীরিক যোগ্যতা না থাকে, তাহলে এই ক্যাডারগুলোতে যেই ক্যাডারে যেই শারীরিক যোগ্যতাটা চাওয়া হয়েছে, যদি ওইটা না থাকে তাহলে ওইখানে আবেদন করবেন না, দেওয়া উচিত না। কারণ উনি যখন ক্যাডার সুপারিশ পেয়ে গেলেন, উনি যখন মেডিকেলে আনফিট ঘোষণা হবেন, তখন তো তিনি আর ক্যাডার পাবে না। আপনারা দেখেন আমাদের বিসিএস এ মনে হয় 5 ফুট 4 ইঞ্চি এইটা নিয়ে আমরা একটু কথা বলবো। এটা ওজন টোজন সব দেওয়া আছে, আমরা একটু কথা বলবো। তো এইটা হলো আমাদের জেনারেল ক্যাডার চয়েস নিয়ে আমরা কথা বললাম। তো এরপরে আসি আমরা, যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার দিতে চান, তাদের জন্য তো সাধারণ শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার যেটা দিয়ে থাকেন। তবে কিছু কিছু সাবজেক্টে লিটু স্যার, যেমন ধরেন আপনার গণিত, ওনাদের 2টা বা 3টা, ওনারা সম্ভবত আপনার কয়েকটা সাবজেক্টে, যাদের গণিত আছে তারা কয়েকটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারে, টেকনিক্যাল ক্যাডার হিসেবে অ্যাপ্লাই করতে পারে। তো এইটাই ছিল মোটামুটি আমাদের আলোচনা। আমরা খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি এরপরে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় বিসিএস স্বপ্নধারী যারা আছেন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজনের ছবি, আপনারা তাকে চিনতে পেরেছেন? আমি কয়েকটি ক্লু দিয়ে দিচ্ছি, দেখি আপনারা চিনতে পারেন কিনা। তিনি রয়্যাল মিলিটারিতে 2বার ফেল করেছিলেন যে ভর্তি হওয়ার জন্য, তারপর ভর্তি হতে পারেননি, 2বার ফেল করেন। তিনি নির্বাচনে 5বার হেরে গিয়েও তারপর নির্বাচনে সে জয়যুক্ত হয়ে সে আবার একটি দেশের প্রধানমন্ত্রী হন। কি চিনতে পেরেছেন? মনে হয় চিনতে পারেননি। তো আমি আরেকটি ক্লু দিই, তিনি 1953 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান, একমাত্র রাজনৈতিক ব্যক্তি হিসেবে। আর 4র্থ ক্লু আপনি বলে দিয়েছেন যে একমাত্র রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। এখন নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন, তিনি হচ্ছেন আমাদের উইনস্টন চার্চিল, যিনি পর ব্যর্থ হয়েও তিনি সফলতার দিক ছুটে চলেছেন। তিনি নিজের স্বপ্নকে ধারণ করেছেন, তিনি নিজের স্বপ্নের প্রতি অবিচল ছিলেন, তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে আমি পারবো। এই আত্মবিশ্বাসী যদি আপনি হতে পারেন, তো অবশ্যই আপনি পারবেন। সফলতা মানে হচ্ছে এক ব্যর্থতা থেকে অন্য ব্যর্থতার দিকে অগ্রযাত্রা। তো আপনি থেমে থাকবেন না, আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার আত্মবিশ্বাসকে দৃঢ় করেন, আপনার ভিতরে স্বপ্নকে ধারণ করেন। পরবর্তী আরেক ভিডিও নিয়ে আমরা আসব আমাদের পাঠাগার থেকে, পাঠঘর থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই ভালো থাকবেন।